ভাই তাড়াতাড়ি আয়েন, সন্ধ্যা তো হয়ে গেল। এই লাইট গুলা না লাগালে পরে তো রাইতে ঝামেলা হইব। হ্যাঁ তুই ঠিকই কইছস, লাইট দুটা রাইখা প্লাস্টার কামড়াটা নিয়া। হ্যাঁ ভাই ঠিক আছে, আমি আনতাছি। আরে এটা সোহেল না? কি রে, তুই জেলে তো কবে সারা পাইলি? এই তো আজকে সারা পাইছি, কিন্তু বিয়া ডাকার সেটা আগে ক। বিয়া যারই হোক, এলাকায় তো তোর নামে অনেক দুর্নাম ছড়াই গেছে। তুই এলাকায় মুখ দেখাবি কি করে? আর তুই যে খুন করে জেলে গেছিস সেটা সবাই জানি না গেছে। শোন, আমি চুরি ডাকাতি করে জেলে জানা, আমি মারামারি করে জেলে গেছি। সেই বিষয় নিয়ে আমি তোরে কৈফত দিতে পারবো না। এখন খায়রুল কই, খায়রুল কোথায় আছে সেটা আগে বল। এগুলা বাদ দে, খায়রুলের খোঁজ খবর কি তুই জানিস? শোন, আদার ব্যাপারে হইয়া জাহাজের খবর নিতে আইস না। খায়রুলের খবর নেও, এখন তুই ভুইলা যা। বর্তমানে খায়রুলের যে লেভেল, ওই লেভেলে যাওয়ার যোগ্যতা তোর নেই। আর তুই এখন জিজ্ঞাসা করতেছিস বিয়েটা কার? আরে বিয়েটা তো খায়রুলের। আরে ওই যে গোপালপুরের মাসুদ চৌধুরী আছে না, তার মেয়ের সাথে বিয়া। আচ্ছা তাহলে একটা কাজ কর, যে কোনো কারণে খায়রুলের সাথে আমার একটু দেখা করায় দিতে পারবি? তুই কষ্ট করে একটু খায়রুলের ডাক দিয়ে দিবি। খায়রুলের সাথে এখন দেখা করা সম্ভব না। ওর এখন অনেক নামি দামি গেস্ট আছে এখানে, যারা এখানে অনেক ভিআইপি। ওইখানে যাওয়ার অনুমতি আমারও নাই। আর তুই তো জেল থেকে আইসস, তোর সাথে আর টুবলা টাবলি, তুই তো এখানে যাইতেই পারবি না। দেখ রাসেল, তুই কোনো ঝামেলা করিস না। তুই আমাদের বন্ধু বান্ধব, তা ঠিক আছে। তুই কোনো ঝামেলা দেখলেই তো পলায় চলে যাইতি। ওই দিনের ঘটনা সম্পর্কে কিন্তু তুই কিছুই জানিস না। তুই যা একটু খায়রুলের কানে কানে কর, সোহেল জেল থেকে ছাড়া পেয়েছে, তোর সাথে একটু দেখা করব। তোর বেশি কিছু উপকার করা লাগবে না ভাই, তোর কাছে হাত জোর করে বলতেছি, তুই খায়রুলের সাথে আমার একটু দেখা করাইয়া দে। আচ্ছা দাঁড়া, দেখতাছি। খায়রুল ভাই, সোহেল জেল থেকে ছাড়া পেয়ে আপনার সাথে দেখা করতে আইছে। শোন, তুই ওরে দেখ, সন্ধ্যার পরে আমি পুকুর পাড়ে আইসা দেখা করব। আচ্ছা ঠিক আছে। আচ্ছা তুই যা। সুহেল তো জেল থেকে ছাড়া পাইছে, আর কোনটা যে আমি করছি এটা যদি কেউ জানে তাহলে তো আমার বিয়েটাই ভেঙে যাইব। ওই তুই শোন, ও এখন বলছে ওর সময় নাই, তোর সাথে রাতে বেলা দেখা করবে, তুই এখন যা। তুই কি ভালোভাবে বলছিলি আমার কথা যে তোর সাথে দেখা করতে আসছে? হয় আমি বলছি, তোর নাম বলছি, ওই বলছে তোর সাথে পরে দেখা করবো। আমার মনে হয় না তুই ওরে ভালোভাবে কইতে পারছস। তুই আরেকবার জায়গা কর, সোহেল জেল থেকে ছাড়া পেয়ে তোর সাথে দেখা করতে আইছে। শোন ভাই, তুই ওর একটু যাই কানে কানে বল, সোহেল জেল থেকে ছাড়া পেয়ে তোর সাথে একটু দেখা করতে আইছে। আরে ভাই, ওর আমি ভালো করে বলছি, ও এখন দেখা করবো না, তুই থাক, আমি চলে গেলাম। বুঝলাম না, আমার নামটা শুনে তোর ছুটে আসার কথা। আমি যখন জেলে ছিলাম আমার বন্ধুটা তখনও আমারে দেখতে গেল না। 5 বছর পর জেল খাইতে আইসে ওরে খবর পাঠাইলাম, তাও আমারে দেখতে আসতেছে না। দেখা না করে আমি আজকে যাব না, যত রাতেই হোক আজকে ওর সাথে আমি দেখা করে তারপরে বাড়িতে যাব। খায়রুল আর সোহেলের বন্ধুত্ব ছিল অনেক ঘনিষ্ঠ, তারপরেও সোহেলকে না জানিয়ে খায়রুল ধুমধাম করে বিয়ে করতেছে। সোহেল 5 বছর পর জেল থেকে ছাড়া পাওয়ার পর নিজের বাড়িতে না যেয়ে কেন বন্ধুর বাড়িতে আসলো বন্ধুর সাথে দেখা করতে। এই রহস্য জানতে হলে সম্পূর্ণ ভিডিওটি দেখুন। খায়রুল, কি অবস্থা তোর? তুই কেমন আছস? আমার খবর পায় তো তোর ছুটে আসার কথা ছিল। এই শুন, তোরে আমার বাড়ির লোক কেউ দেখে নাই তো, আয় এই সাইডে আয়। তুই এভাবে সবার সামনে আয়া দাঁড়ায় আসস। তোরে না আমি বলছি পুকুর পাড়ে সন্ধ্যার পরে দেখা করুম। তোর সাথে আমার সন্ধ্যার পরে দেখা হবে কেন? তুই কি ভুলে গেছিস আমি জেলে যাওয়ার আগে তুই আমাকে কি বলেছিলি? আচ্ছা খায়রুল, তুই কিসের জন্য ওর মাথায় তুই বাস দিয়ে বাড়ি দিলি ক? খায়রুল, তোর এত বড় সাহস কে দিছে? আর তুই ওর মাথায় কেন বাড়ি মারতে গেলি? তোর জন্য এখন পলায় বলে আঙ্গু বেড়াইতে হইতেছে। বন্ধু, আমি তোর ইচ্ছা করে মারি নাই, ঝগড়া লাগছে, রাগের মাথায় ওরা বাস দিয়ে মাথায় বাড়ি মারছিলাম। ওর এই জন্য পয়রা সাথে সাথে মরে গেছে। আর এতে তো আমার কোনো দোষ নাই। তোমার কোনো দোষ নাই, তুমি বাস দিয়ে মাথায় বাড়ি মারলা, তোমার বাড়ি খেয়েও মরে গেল। তোমার কোনো দোষ নাই, তুমি ভদ্র। তুই ওদের সাথে কেন গ্যামজাম করতে গেলি? ওরা তোর একটা চর মেরেছে, তুই চরটা খেয়ে বাড়ি চলে আসতি। থানায় গিয়ে যদি এখন মামলা করে দেয় তাহলে তোর লাইফটাই তো এখন শেষ। বন্ধু, এখন আমি কি করব? আমি ছাড়া তো আমার ফ্যামিলির আর কেউ নেই। আর আমার চাকরির জন্য 6 লাখ টাকা জমা দেওয়া হয়েছে। বন্ধু, আর 2 দিন পরে আমার চাকরির জয়েন ডেট। আর যদি আমি জয়েন না করতে পারি তাহলে আমার ফ্যামিলির কি অবস্থা হবে এটা তো তুই বুঝতেই পারছস। তুই আমার জন্য একটা কিছু কর বন্ধু, বন্ধু প্লিজ। বন্ধু, আমি যদি এখন জেল কাটি, আমার বাপ অসুস্থ, আমার বাপ স্ট্রোক করে মারা যাইবো। তুই একটা কিছু কর আমার জন্য প্লিজ বন্ধু, কিছু কর। ওই হাত ছাড় তুই। তোর কেডা কইছে ওই জায়গায় গ্যামজাম করার জন্য? ওখানে তো আমিও ছিলাম, আমি তো কোনো গ্যামজাম করি নাই। তোরে আমি না করছি, তুই তাও ওখানে যায় গ্যামজাম করছস। আর কিসের জন্য? তুই বাসটা দিয়ে ঠাস করার মাথায় বাড়ি দিয়ে দিলি। বন্ধু, তুই তো দেখছিলি, আমি যদি বাড়িটা না দিতাম ওই তো আমার মাথায় বাড়ি মারতো, পরে তো আমি মরে যাইতাম, তখন কি হইতো? মাথায় বাড়ি দিছস, ভালো করছিস। এখন পুলিশ তোরে খুঁজে বেড়াইতেছস, কি করবি কর। বন্ধু, তুই একটা কিছু কর। আমি কি করবো তোর জন্য? বন্ধু, তুই একটা কিছু কর, না হলে তো আমার পুরো লাইফটাই নষ্ট হয়ে যাইবো।
তোর লাইফটা নষ্ট হয়ে যেতেছে, কি করবো আমি? তোর কারণে আমার লাইফটা নষ্ট হয়েছে, আর তোর কারণে আমিও জঙ্গলে জঙ্গলে পলায় বেড়াইতেছি। বন্ধু তাহলে আমার আত্মহত্যা করা ছাড়া আর কোনো রাস্তা নাই। এখন যদি আমি জেলে যাই আর এই খবর যদি আমার বাপ মা শুনে, তাহলে আমার বাপ মা সত্যি মারা যাইবে। আমার বাপ মা জমি বেচে 6 লাখ টাকা দিয়ে রাখছে আমার চাকরির জন্য। 2 দিন পরে আমার চাকরি জয়েন ডেট ছিল, আর চাকরিতে যদি জয়েন না করতে পারি তাহলে আমার বাপ মা স্ট্রোক করে মারা যাইবো। এর চেয়ে ভালো আমি আত্মহত্যা করে মারা যাই। এখন আমি একটা কাজ করতে পারি, বলতে পারি যে বাসটা দিয়ে আমি ওর মাথায় বাড়ি মারছি, এছাড়া আমার কিছু আর করার নাই। তা না হলে তোর মামলার দায়ভার তোর কাঁধে নিয়ে জেল খাটতে হবে, নয়তো তোর মামলার দায়ভার আমার কাঁধে নিতে হবে। হ বন্ধু, তুই ঠিক কথাই কইছস। তুই যা সিলিন্ডার কর, আর আব্বার কাছে গিয়ে বলবো চাকরির জন্য আরো 2 লাখ টাকা লাগবে, আর এই 2 লাখ টাকা নিয়ে আমি তোরে ছুড়ে আনবো জেল থেকে। আচ্ছা ঠিক আছে, তাহলে ভালো থাকিস, চলে গেলাম আমি। তুই কি তোর সেই কথাটা ভুলে গেছস? শুন ভাই, আজকে আমার বিয়ে, আর আজকে বাসা ভর্তি মেহমান আছে। তোর সাথে পরে এক সময় কথা বলবো আমি। তুই এই বিষয়টা নিয়ে পরে কথা বলবি কেন? তোর মামলার দায়ভার আমার কাঁধে নিয়ে 5 বছর আমি জেল খেটে আসলাম। কথা ছিল তুই আমাকে জেল থেকে ছাড়িয়ে আনবি, সেটা তো করলি না, আমাকে একটিবার দেখতেও গেলি না। শুন, তুই বিষয়টা একটু বুঝ। তুই জেলে যাওয়ার পরে আমার ভালো একটা চাকরি হয়ে যায়, জায়গা কিনলাম, বাড়ি করছি, আবার গাড়িও কিনছি। আজকে আমার বিয়ে। তোর সাথে আজকে আমার কথা বলার মতো সময় নাই, তোর সাথে আগামীকাল কথা বলবো। চাকরি বাকরি কোথায় থেকে আসলো? তোর বাপে না জমি বিক্রি করে টাকা দিয়েছে তোর চাকরির জন্য? তুই জেলে গেলে তোর বাপে মারা যাবে হার্ট ফেল করে, কিন্তু তোর এত পরিবর্তন কোথায় থেকে আসলো? আর আমার সাথে তোর এত অভিনয় করার কি দরকার ছিল? আচ্ছা এসব কথা বাদ দে, তুই কি চাস তোর কারণে আমার বিয়েটা ভেঙে যাক? আমি চাই না আমার কারণে তোর বিয়েটা ভেঙে যাক। জীবনে এত কিছু যদি স্যাক্রিফাইস করতে পারি এটাও পারবো। তবে আর একটি কথা মনে রাখিস, নিজের ভবিষ্যৎ গড়ার জন্য কারোর সাথে বেইমানি করিস না। শোন, জেলখানাটা ভালো জায়গা নয়, আমি শুধু জেলে গেছি তোর দোষের ভাগ আমার কাঁধে নিয়ে। বিনিময়ে তার ভালোই প্রতিদান দিলি। আজকে তোর বিয়ে, গাড়ি করছস, বাড়ি করছস, এখন তুই ব্যবসায়িক হইছস, তোর টাকা হইছে। এখন তোর এই বন্ধুরে মনে নাই? ওই দিন ঠিকই এই বন্ধুরে মনে ছিল। বন্ধু আমার সবই মনে আছে। আজকে তুই জেল থেকে আইসস, তোর সাথে যদি কেউ দেখে ফেলে তাহলে আমার বিয়েটাই ভেঙে যাবে। আমার লেভেল এখন অনেক হাই। তোর সাথে আমার বন্ধুত্বর ভালোবাসা দেখাই দেখে আজকে আমার নিজের লাইফটাই শেষ করছি। আর আজকে তুই আমাকে কোনো পাত্তাই দিলি না। আমি জেলটা খাটছি কার জন্য? তোর জন্য। আজকে আমি জেল খাটা আসামি। ঠিক আছে, তোর সাথে কথা বলে তোর মান সম্মান নষ্ট করতে চাই না। ভালো থাকিস বন্ধু, আমি চলে গেলাম। আপনি মানুষের জন্য যতই করেন না কেন কোনো লাভ নেই, দিন শেষে আপনিই দোষী। আপনি মানুষের যতই উপকার করেন না কেন কোনো লাভ নেই, দিন শেষে আপনিই ওদের চোখে অপরাধী। এমন অনেক বন্ধু আছে যারা বন্ধুর দ্বারাই হেরেছে, ঠকেছে, বন্ধুর দ্বারাই ক্ষতিগ্রস্ত হয়েছে। তাই দোয়া করি সবাই একা থাকুক, এমন বন্ধু যেন লাইফে না আসে।